দেখিনি স্যার। উনি আমাকে পাঠায়নি স্যার। আমাকে আরেকজন পাঠিয়েছিল স্যার। অন্য কেউ কে? স্যার, স্যার আমি দেখলে চিনব স্যার। ছবি দেখলে চিনতে পারবি? জি, জি স্যার। স্যার, দুবাই আপনি অনেকদিন ধরে আসেন না। আপনার সাথে আমরা যোগাযোগও করতে পারি না। তাই ইবনে খলিল আপনার দুবাইয়ের চেয়ারে বসছে। আপনার ব্যবসায় হাত দিছে। হোয়াট? আমি না থাকলে আমার জিনিস অন্য কেউ ধরবে? এই শোনো, এত বড় সাহস কিভাবে হয় আরেকজনের, হ্যাঁ? আমার জিনিস মানে সেটা আমার জিনিস। আমি বেঁচে থাকলেও সেটা আমার, আমি মরে গেলেও সেটা আমার। তুমি একটা কাজ করো, ওই ইবনে খলিলকে মেরে বস্তায় ঝুলিয়ে রাখো। না, 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 না। আমি এদের সাথে এতদিন ব্যবসা করছি। আর এদের সাথে আমি নেমোখারামি করতে পারবো না। যদি মরতে হয়, তুমি মরবে। ভয় পাওয়ার কিছু নাই। ইউ উইন। আমি এরকম লয়াল একজনকে খুঁজছিলাম, যার কাজের প্রতি সততা থাকবে এবং বুক ভরা সাহস। আজকে থেকে আপনি আমার পার্টনার। যত কল আসবে আপনি রিসিভ করবেন এবং ডিলগুলো আপনি হ্যান্ডেল করবেন। ইয়েস্টারডে কি আপনাদের হসপিটালে গুলিবিদ্ধ এমন কেউ অ্যাডমিট হয়েছিল, রাইট? ও শেহজাদ চৌধুরী। হ্যাঁ, 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 এক্স্যাক্টলি। হ্যাঁ, উনি তো বেঁচে আছেন, অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। শেহজাদ কি আসলেই সব ভুলে গেছে, নাকি এটা তার নতুন কোনো ভয়ঙ্কর চাল? হাসপাতালের বিছানায় শুয়ে ফ্রেয়ার দিকে তার ওই ঠান্ডা ও অচেনা দৃষ্টি আমাদের সবার বুকেই যেন ছ্যাদ করে উঠেছে। যে মানুষটা নিজের জীবনের চেয়েও ফ্রেয়াকে বেশি ভালোবেসেছিল, সে আজ তাকে চিনতেই পারছে না। কিন্তু একটু পরেই যখন শেহজাদ নিজের হাতে স্যালাইনের সূচ আর ব্যান্ডেজ ছিঁড়ে ফেলে সাফিজকে কল করে, তখন চোখের সামনে ভেসে ওঠে এক শিউরে ওঠা সত্য। শেহজাদ সব মনে রেখেছে, কিন্তু কেন সে ফ্রেয়ার সাথে এই নিষ্ঠুর নাটক করছে? আর আড়ালে বসে শেহজাদের মা সাফিজকে দিয়ে কি এমন গভীর ষড়যন্ত্র করছেন, যা জানলে শেহজাদের পুরো পৃথিবী ওলটপালট হয়ে যাবে। আজকের পর্বের প্রতিটি দৃশ্য আপনার রক্ত হিম করে দেবে এবং ভাবিয়ে তুলবে আসলে কে আপন আর কে পর। দুনিয়া টাকার গোলাম নাটকের ১৭ নম্বর পর্বটি যেন এক কথায় একটি ইমোশনাল রোলার কোস্টার এবং অ্যাকশন প্যাকড থ্রিলার। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই এক চরম উৎকণ্ঠার দৃশ্য। শেহজাদকে গুলি করা হয়েছে, তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের ইমার্জেন্সি রুমের বাইরের পরিবেশটা কতটা ভারী হতে পারে সেটা ফ্রেয়া এবং শেহজাদের মায়ের কান্না দেখলেই বোঝা যায়। ফ্রেয়া, যে মেয়েটা শেহজাদকে ছাড়া কিছুই বোঝে না, সে এক মুহূর্তও দেরি করেনি। নিজের রক্ত দিয়ে সে শেহজাদকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। একজন স্ত্রীর এর চেয়ে বড় আত্মত্যাগ আর কী হতে পারে? কিন্তু নিয়তির নির্মম পরিহাস দেখুন। যখন শেহজাদের জ্ঞান ফিরল, তখন সে ফ্রেয়াকে দেখে এমন আচরণ করল যেন সে এই মেয়েটিকে জীবনে কোনোদিন দেখেইনি। ফ্রেয়ার বুক ফাটা কান্না আর শেহজাদের ওই নিষ্পৃহ দৃষ্টি দর্শকদের মনে এক অদ্ভুত শূন্যতা তৈরি করেছে। আমরা সবাই হয়তো এক মুহূর্তের জন্য ভেবেছিলাম শেহজাদ সত্যিই তার স্মৃতি হারিয়েছে। বিগত ৬ বা ৭ মাসের কোনো স্মৃতি তার মস্তিষ্কে নেই। কিন্তু নাটকের আসল টুইস্ট তো লুকিয়েছিল এর ঠিক পরের দৃশ্যেই। ফ্রেয়া এবং অন্যান্যরা যখন রুম থেকে বেরিয়ে যায়, তখন শেহজাদের আসল রূপ বেরিয়ে আসে। সে কোনো স্মৃতি হারায়নি, সে সম্পূর্ণ সুস্থ এবং তার স্মৃতি শতভাগ অটুট আছে। সে সাফিজকে ফোন করে অত্যন্ত রাগী এবং গম্ভীর গলায় নির্দেশ দেয় তার মেয়েকে খুঁজে বের করার জন্য। শেহজাদ যখন তার বুকের ব্যান্ডেজ এবং হাতের স্যালাইনের সূচগুলো একটানে ছিঁড়ে ফেলছিল, তখন তার চোখে মুখে যে ক্ষিপ্রতা এবং আক্রোশ আমরা দেখেছি, তা প্রমাণ করে যে পুরনো শেহজাদ ফিরে এসেছে। সে এখন আর শুধু একজন প্রেমিক স্বামী নয়, সে আন্ডারওয়ার্ল্ডের সেই ত্রাস যাকে সবাই ভয় পায়। হাসপাতালের গাউন পরা অবস্থাতেই সে তার দলবল নিয়ে বেরিয়ে পড়ে মেয়েকে উদ্ধার করার জন্য। এই দৃশ্যটি যে কোনো সিনেমার ক্লাইম্যাক্সকে হার মানাবে। একজন পিতা তার সন্তানের জন্য কতটা বেপরোয়া হতে পারে, শেহজাদ তার জ্বলন্ত প্রমাণ। তারা যখন সেই বস্তি বা গোপন আস্তানায় পৌঁছায়, তখন সেখানকার পরিবেশ মুহূর্তেই থমথমে হয়ে যায়। শেহজাদকে দেখে গুন্ডাদের চোখের ভয় বলে দিচ্ছিল যে তারা আজ আর বাঁচবে না। আকাশে হেলিকপ্টারের আওয়াজ আর মিতার চোখের ভয় আমাদের মনে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করে। শেহজালের আক্রোশ আর মিতার আসল পরিচয় জানার আগ্রহ নিয়ে আমরা অপেক্ষা করছি আগামী পর্বের জন্য। নিজের মেয়েকে উদ্ধার করতে গিয়ে শেহজাদ কি আরও নতুন কোনো বিপদের সম্মুখীন হবে? নাকি এবার মিতার মাহের ষড়যন্ত্র শেহজাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে?
কে বাঁচাবে মিতাকে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হবে আগামী পর্বের নতুন ঘটনা। আওয়াজ আর মাটিতে শেহজাদের হাতে উদ্যত পিস্তল, সব মিলিয়ে এক অদ্ভুত সাসপেন্স। শেহজাদ কোনো কথা না বলে সরাসরি এক গুন্ডাকে গুলি করে বসে। এরপর আরেকজনকে যেভাবে সে মাটিতে ফেলে মারধর করে তা দেখে স্পষ্ট বোঝা যায় শেহজাদের ভেতরের পশুটা জেগে উঠেছে। সে তার মেয়েকে উদ্ধার করে এবং সেই মুহূর্তটি ছিল এই পর্বের অন্যতম সেরা ইমোশনাল দৃশ্য। বাবা এবং মেয়ের এই মিলনের দৃশ্য দেখে যে কোনো পাষাণ হৃদয়ের মানুষেরও চোখে পানি চলে আসবে। কিন্তু সেখানে উপস্থিত সেই মহিলাটি শেহজাদের মেয়েকে বলে দেয় যে শেহজাদই তার আসল বাবা। এই সত্যটা ওই ছোট্ট মেয়েটির মনে কেমন প্রভাব ফেলবে তা আমরা হয়তো সামনের পর্বগুলোতে দেখতে পাব। শেহজাদ যখন তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে রাখে তখন তার ভেতরের নরম পিতা এবং বাইরের কঠোর মাফিয়া, এই দুই রূপের এক অসাধারণ মিশ্রণ আমরা দেখতে পাই। কিন্তু এই নাটকের সবচেয়ে বড় রহস্য এবং দ্বন্দ্ব তৈরি হয়েছে শেহজাদের মায়ের চরিত্রটিকে ঘিরে। শেহজাদ যখন মেয়েকে নিয়ে ফিরে আসে তখন আমরা দেখতে পাই শেহজাদের মা শাফিজের সাথে একান্তে অত্যন্ত গুরুতর এবং গোপন একটি আলোচনা করছেন। মায়ের এই রূপটি আমাদের সবাইকে চমকে দিয়েছে। তিনি শাফিজকে কঠোরভাবে নির্দেশ দিচ্ছেন যেন শেহজাদ কোনোভাবেই জানতে না পারে যে গত ৬-৭ মাসে কী ঘটেছিল। বিশেষ করে ফ্রেয়ার বিষয়টি তিনি সম্পূর্ণ গোপন রাখতে চান। তিনি চান না ফ্রেয়া শেহজাদের জীবনে থাকুক। কিন্তু কেন? ফ্রেয়া তো নিজের রক্ত দিয়ে শেহজাদের জীবন বাঁচাল। তাহলে একজন মা কেন তার ছেলের জীবন রক্ষাকারী স্ত্রীর বিরুদ্ধে এমন জঘন্য ষড়যন্ত্র করছেন? এই দৃশ্যটি দেখে আমার মনে বারবার একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। গত ৬ মাসে এমন কি ঘটেছিল যা শেহজাদের মা আড়াল করতে চাইছেন? ফ্রেয়ার কি এমন কোনো অতীত আছে যা শেহজাদ জানে না? নাকি শেহজাদের মায়ের নিজেরই এমন কোনো স্বার্থ আছে যার পথে ফ্রেয়া একটি বড় কাঁটা? ফ্রেয়াকে যখন শেহজাদের মা সান্ত্বনা দিচ্ছিলেন তখন তার সেই সান্ত্বনার মধ্যে যে কতটা বিষ লুকিয়েছিল তা আমরা দর্শকদের চোখ দিয়ে ঠিকই ধরতে পেরেছি। এই দ্বৈত চরিত্রটি নাটকের গল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এরপর আমরা শেহজাদ এবং ফ্রেয়ার বেডরুমের একটি দৃশ্য দেখতে পাই যা মানুষতাত্ত্বিক দিক থেকে অত্যন্ত গভীর। ফ্রেয়া শেহজাদের জন্য কফি নিয়ে আসে অত্যন্ত ভালোবাসা এবং যত্ন নিয়ে। সে শেহজাদের কাছে যেতে চায়, তাকে স্পর্শ করতে চায়। কিন্তু শেহজাদ অত্যন্ত ঠান্ডা গলায় তাকে দূরে থাকতে বলে। সে ফ্রেয়াকে বোঝানোর চেষ্টা করে যে তার শরীরে অনেক ব্যথা, তাই সে যেন তাকে স্পর্শ না করে। কিন্তু আমরা দর্শকরা তো জানি শেহজাদ আসলে ফ্রেয়াকে এড়িয়ে চলছে। সে ইচ্ছি করেই ফ্রেয়াকে কষ্ট দিচ্ছে। ফ্রেয়ার চোখে যে হতাশা এবং অপমান আমরা দেখেছি তা সত্যি হৃদয় বিদারক। শেহজাদ কেন ফ্রেয়ার সাথে এমন করছে? সে কি ফ্রেয়াকে সন্দেহ করে, নাকি সে তার পরিবার এবং ফ্রেয়াকে শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্যই এই স্মৃতিলোপের নাটকটি সাজিয়েছে? শেহজাদ হয়তো বুঝতে পেরেছে যে তার শত্রুরা তার সবচেয়ে কাছের মানুষদের ব্যবহার করেই তার ক্ষতি করতে চাইবে। তাই সে ইচ্ছে করেই ফ্রেয়াকে দূরে সরিয়ে রাখছে যাতে শত্রুরা ফ্রেয়াকে তার দুর্বলতা ভাবতে না পারে। এই পর্বের সবচেয়ে আইকনিক এবং থ্রিলিং দৃশ্যটি ছিল আন্ডারওয়ার্ল্ডের সেই বোর্ডরুম মিটিং। শেহজাদ নিখোঁজ থাকার কারণে তার শত্রুরা এবং বিশ্বাসঘাতক পার্টনাররা মিলে তার গোল্ডের ব্যবসা এবং সাম্রাজ্য নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করার জন্য মিটিংয়ে বসেছিল। তাদের কথাবার্তা এবং হাবভাব দেখে মনে হচ্ছিল তারা যেন শেহজাদকে পৃথিবী থেকে মুছেই ফেলেছে। কিন্তু ঠিক তখনই ঘটে এক অভাবনীয় ঘটনা। শেহজাদ একটি গোলাপি রঙের স্যুট পরে, হাতে একটি পিস্তল নিয়ে এবং তার সাথে একটি আস্ত চিতাবাঘ নিয়ে সেই রুমে প্রবেশ করে। দৃশ্যটি এতটাই পরাবাস্তব এবং ভয়ঙ্কর ছিল যে স্ক্রিনের সামনে বসে থাকা দর্শকদেরও মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। শেহজাদির এই প্রবেশ প্রমাণ করে যে সে শুধু ফিরে আসেনি, সে ফিরে এসেছে তার সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হিসেবে। সে টেবিলের উপর একটি পিস্তল রেখে একটি অদ্ভুত এবং সাইকোপ্যাথিক প্রস্তাব দেয়। সে বলে যে তাদের মধ্যে যেই পিস্তলটি তুলে নিয়ে বাকিদের গুলি করে মেরে ফেলতে পারবে, শেহজাদ তাকেই নিজের পার্টনার বানাবে। এই একটি কথার মাধ্যমে শেহজাদ মানুষের লোভ এবং টাকার প্রতি মানুষের অন্ধ দাসত্বকে প্রমাণ করে দেয়। দুনিয়া যে সত্যিই টাকার গোলাম, এই দৃশ্যটি তার সবচেয়ে বড় উদাহরণ। একজন বয়স্ক লোক যার সাথে শেহজাদ এতদিন ব্যবসা করেছে, সে সামান্য পার্টনারশিপের লোভে পিস্তলটি তুলে নিয়ে শেহজাদকেই গুলি করার চেষ্টা করে। কিন্তু শেহজাদ তো কাঁচা খেলোয়াড় নয়, পিস্তলে কোনো গুলিই ছিল না।
শেহজাদ এই ফাঁদটি পেতেছিল শুধুমাত্র বিশ্বাসঘাতককে চিনে নেয়ার জন্য। এরপর শেহজাদের লোকেরা যা করল তার বলার অপেক্ষা রাখে না। শেহজাদ তার হারানো সিংহাসন অত্যন্ত নির্মমভাবে নিজের দখলে নিল। পর্বের শেষের দিকে শেহজাদ তার এক পুরনো পার্টনার বা বিশ্বাসঘাতককে একটি বহুতল ভবনের ছাদে নিয়ে গিয়ে জেরা করে। শেহজাদ জানতে চায় যে ওই দিন রাতে তার উপর কে হামলা করেছিল এবং ওই গাড়ির ড্রাইভারকে কে পাঠিয়েছিল। শেহজাদের চোখে যে আগুন ছিল তা দেখে মনে হচ্ছিল সে আজ কাউকে ছাড়বে না। এরপর আমরা দেখি একটি অন্ধকার শিপিং কন্টেইনারের ভেতরে শেহজাদ আরেকজনকে বন্দী করে রেখেছে। সেখানে শেহজাদের লুক এবং তার কথা বলার স্টাইল ছিল একদমই একজন গ্যাংস্টারের মতো। সে বন্দী লোকটিকে নির্মমভাবে জেরা করে আসল কালপ্রিটের নাম জানার জন্য। বন্দী লোকটি প্রাণের ভয়ে দাউদ খানের নাম অস্বীকার করে এবং বলে যে একজন মুখোশ পরা লোক এই সবকিছুর পেছনে আছে। এই মুখোশ পরা লোকটি কে? সে কি আমাদের পরিচিত কেউ, নাকি সম্পূর্ণ নতুন কোনো শত্রু? আমার ধারণা আগামী পর্বগুলোতে গল্পের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে শেহজাদের এই স্মৃতিলোপের নাটকটি। আমরা সবাই দেখেছি যে শেহজাদের স্মৃতি একদম ঠিক আছে। সে তার মেয়েকে চেনে, তার শত্রুদের চেনে, এমনকি তার ব্যবসার সমস্ত খুঁজিনাটি তার নখদর্পণে। তাহলে সে কেন ফ্রেয়া এবং তার মায়ের সামনে স্মৃতি হারানোর অভিনয় করছে? একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন শেহজাদ আসলে তার চারপাশের বিশ্বাসঘাতকদের আসল চেহারাটা দেখতে চাইছে। সে হয়তো আগেই বুঝতে পেরেছিল যে তার খুব কাছের কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আর সেই কাছের মানুষটি যে স্বয়ং তার নিজের মা হতে পারে এই সন্দেহটাও হয়তো শেহজাদের মনে উকি দিয়েছিল। পরিস্থিতি দেখে মনে হচ্ছে শেহজাদ ইচ্ছে করেই নিজেকে দুর্বল এবং স্মৃতিহীন হিসেবে উপস্থাপন করেছে, যাতে তার শত্রুরা এবং তার মা তাদের আসল চালগুলো চালতে শুরু করে। সে ফ্রেয়াকে দূরে সরিয়ে রাখছে কারণ সে জানে তার মা এবং শত্রুদের প্রধান লক্ষ্য হতে পারে ফ্রেয়া। ফ্রেয়া শেহজাদের দুর্বলতা, আর এই আন্ডারওয়ার্ল্ডের খেলায় দুর্বলতার কোনো স্থান নেই। সম্ভবত শেহজাদ ফ্রেয়াকে আড়াল করে তাকে সুরক্ষিত রাখতে চাইছে। অন্যদিকে শেহজাদের মা যখন শাফিজকে নির্দেশ দিলেন ফ্রেয়ার গত ৬ মাসের ঘটনা শেহজাদের কাছে গোপন রাখতে, শাফিজের চোখের দৃষ্টিও অনেক কিছু বলছিল। শাফিজ শেহজাদের অত্যন্ত লয়াল একজন মানুষ। আমার মনে হচ্ছে শাফিজ হয়তো ভেতরে ভেতরে শেহজাদকে সব সত্যি জানিয়ে দেবে, বা ইতিমধ্যে জানিয়েও দিয়েছে। শেহজাদ এবং শাফিজ মিলে হয়তো শেহজাদের মায়ের বিরুদ্ধে একটি পাল্টা ফাঁদ পাচ্ছে। কল্পনা করুন সেই দৃশ্যের কথা, যখন শেহজাদের মা ভাববেন যে তিনি তার ছেলেকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং ফ্রেয়াকে চিরতরে সরিয়ে দেওয়ার চূড়ান্ত ষড়যন্ত্র করবেন, ঠিক তখনই শেহজাদ তার আসল রূপ নিয়ে মায়ের সামনে দাঁড়াবে। সেই মুহূর্তটি হবে এই নাটকের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স। একজন ছেলের সামনে যখন তার নিজের মায়ের এমন ভয়ঙ্কর এবং স্বার্থপর রূপ উন্মোচিত হবে, তখন শেহজাদের মানসিক অবস্থা কেমন হবে তা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। এবার আসা যাক লকার 92 এর রহস্যে। আমরা দেখেছি শেহজাদের শত্রুরা এই লকারটির জন্য হন্যে হয়ে ঘুরছে। এই লকারের ভেতরে কি এমন আছে যা পুরো মাফিয়া সাম্রাজ্যকে কাঁপিয়ে দিতে পারে? আমার ধারণা এই লকারে শুধু টাকা, সোনা বা হিরে জহরত নেই। আন্ডারওয়ার্ল্ডের গল্পের লকার বা সিন্দুক মানেই হল এমন কিছু গোপন নথিপত্র, ব্ল্যাকমেইলিং ম্যাটেরিয়াল বা এমন কোনো ডায়েরি যা অনেক রাঘব বোয়ালের মুখোশ খুলে দিতে পারে। হতে পারে এই লকারের ভেতরে দাউদ খান বা সেই মুখোশধারী ব্যক্তির এমন কোনো গোপন অপরাধের প্রমাণ লুকিয়ে আছে যা শেহজাদ তার নিরাপত্তার ট্রাম্প কার্ড হিসাবে রেখেছিল। অথবা এমনও হতে পারে এই লকার 92 এর ভেতরে শেহজাদের মায়ের কোনো অন্ধকার অতীতের দলিল লুকানো আছে, যা শেহজাদ নিজেও হয়তো সম্পূর্ণ জানে না। শত্রুরা চাইছে শেহজাদের মেমোরি লসের সুযোগ নিয়ে এই লকারটি হাতাতে, কিন্তু শেহজাদ যেহেতু তার স্মৃতি হারায়নি, সে খুব ভালো করেই জানে ওই লকারে কি আছে। আমার মনে হচ্ছে সামনের পর্বগুলোতে শেহজাদ এই লকার 92কে একটি টোপ হিসাবে ব্যবহার করবে। সে ইচ্ছে করেই এই লকারের চাবি বা পাসওয়ার্ড এমনভাবে শত্রুদের নাগালের মধ্যে নিয়ে আসবে যাতে ইঁদুরগুলো নিজেরাই ফাঁদে পা দেয়, আর তখনই শুরু হবে শেহজাদের আসল অ্যাকশন। নাটকের আরেকটি বড় সাসপেন্স হল সেই মুখোশধারী ব্যক্তি। শিপিং কন্টেইনারের ভেতরে বন্দি লোকটি যখন শেহজাদকে বলল যে হামলার নির্দেশ দাউদ খান দেয়নি, বরং একজন মুখোশ পরা লোক দিয়েছিল, তখন শেহজাদের চোখের দৃষ্টিতে যে চমক আমরা দেখেছি তা আমাদেরও ভাবিয়ে তুলেছে। কে এই মুখোশধারী? সে কি আমাদের পরিচিত কোনো চরিত্র, যে দিনের বেলায় শেহজাদের বন্ধু সেজে থাকে আর রাতের বেলায় মুখোশ পরে তার মৃত্যু কামনা করে?
আন্ডারওয়ার্ল্ডের গল্পগুলোতে সাধারণত দেখা যায় সবচেয়ে কাছের মানুষটিই হয় সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। সম্ভবত এই মুখোশধারী ব্যক্তিটি শেহজাদের ব্যবসায়েরই কোনো পুরনো পার্টনার, যে আড়ালে থেকে দাউদ খানের সাথে হাত মিলিয়েছে। অথবা আমার কেন যেন মনে হচ্ছে এই মুখোশধারীর সাথে শেহজাদের মায়ের কোনো গোপন যোগাযোগ থাকতে পারে। শেহজাদের মা হয়তো নিজের ক্ষমতা পোক্ত করার জন্য বাইরের কোনো গ্যাংস্টারের সাথে ডিল করেছেন। যদি সত্যিই এমন কিছু হয়, তবে শেহজাদের জন্য সামনের পথটি হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং রক্তক্ষয়ী। কারণ বাইরের শত্রুর সাথে তো অস্ত্র দিয়ে লড়াই করা যায়, কিন্তু নিজের জন্মদাত্রী মা যখন শত্রু হয়ে দাঁড়ায়, তখন সেই যুদ্ধটা হয়ে যায় নিজের বিবেকের সাথে। ফ্রেয়া চরিত্রের ভবিষ্যৎ নিয়েও আমার বেশ কিছু জোরালো প্রেডিকশন রয়েছে। ফ্রেয়া কোনো সাধারণ বা দুর্বল মেয়ে নয়। সে শেহজাদকে যেমন ভালোবাসতে জানে, তেমনি নিজের ভালোবাসার অধিকার আদায় করে নিতেও জানে। শেহজাদ তাকে যতই অবহেলা করুক বা দূরে ঠেলে দিক, ফ্রেয়া সহজে হাল ছাড়ার পাত্রী নয়। পরিস্থিতি দেখে মনে হচ্ছে ফ্রেয়া খুব শিগগিরই বুঝতে পারবে যে শেহজাদের এই মেমোরি লস এবং তাকে এড়িয়ে চলার বিষয়টি সম্পূর্ণ সাজানো নাটক। আর ফ্রেয়া যখন এই সত্যটি জানবে, তখন সে হয়তো শেহজাদের উপর অভিমান করবে, কিন্তু দিন শেষে সে শেহজাদের পাশে একটি শক্তিশালী পিলারের মতো দাঁড়িয়ে থাকবে। হতে পারে ফ্রেয়া নিজেই সাফিংসের সাথে হাত মিলিয়ে শেহজাদের মায়ের আসল ষড়যন্ত্রগুলো উদ্ঘাটন করার জন্য গোয়েন্দাগিরি শুরু করবে। ফ্রেয়ার এই ট্রান্সফরমেশন, অর্থাৎ একজন সাধারণ প্রেমিকা বা স্ত্রী থেকে মাফিয়া ডনের যোগ্য সহধর্মিণী হয়ে ওঠার গল্পটি দর্শকদের জন্য দারুণ একটি আকর্ষণ হতে যাচ্ছে। পাশাপাশি শেহজাদের সেই ছোট্ট মেয়েটির কথাও আমাদের ভুলে গেলে চলবে না। মেয়েটা এখন জেনে গেছে যে শেহজাদই তার আসল বাবা। এই সত্যিটা জানার পর শেহজাদের সাথে তার মেয়ের সম্পর্ক কোন দিকে মোড় নেবে? শেহজাদ কি পারবে তার এই ধ্বংসলীলা এবং বিপজ্জনক মাফিয়া জীবন থেকে তার মেয়েকে সুরক্ষিত রাখতে? আমার ধারণা, শত্রুরা খুব শিগগিরই শেহজাদকে কাবু করার জন্য তার মেয়েকে আবার টার্গেট করবে। আর তখন শেহজাদ যে ধ্বংসলীলা চালাবে, তা আন্ডারওয়ার্ল্ডের ইতিহাসে লেখা থাকবে। যে বাবা নিজের মেয়েকে বাঁচাতে একাই একটা আস্ত গ্যাংয়ের সামনে গিয়ে দাঁড়াতে পারে, সে তার মেয়ের গায়ে একটা আঁচড় লাগলে পুরো শহর জ্বালিয়ে দিতেও দুবার ভাববে না। পরিশেষে বলতে চাই, দুনিয়া টাকার গোলাম নাটকের প্রতিটি চরিত্র, প্রতিটি সংলাপ এবং প্রতিটি দৃশ্য পরিচালক অত্যন্ত নিপুণভাবে সাজিয়েছেন। এখানে কেউ পুরোপুরি সাদা নয়, আবার কেউ পুরোপুরি কালোও নয়। প্রত্যেকেরই নিজস্ব স্বার্থ, লোভ এবং টিকে থাকার লড়াই রয়েছে। শেহজাদ একটি চিতাবাঘ নিয়ে মিটিংয়ে প্রবেশ করা দৃশ্যটি শুধু একটি স্টাইল স্টেটমেন্ট ছিল না, এটি ছিল একটি গভীর মেটাফর বা রূপক। শেহজাদ প্রমাণ করে দিয়েছে যে এই জঙ্গলের আসল শিকারী সে একাই, বাকিরা সবাই তার শিকার। এখন শুধু দেখার অপেক্ষা শেহজাদ কিভাবে এই শিকারের খেলাটি সম্পন্ন করে। সে কি পারবে তার মায়ের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ফ্রেয়াকে তার প্রাপ্য সম্মান এবং ভালোবাসা ফিরিয়ে দিতে, নাকি আন্ডারওয়ার্ল্ডের এই নোংরা রাজনীতিতে শেহজাদকে আবার কোনো বড় মূল্য চোকাতে হবে? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের অবশ্যই পরবর্তী পর্বগুলোর জন্য অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল দুনিয়া টাকার গোলাম নাটকের ১৭ নম্বর পর্বের সম্পূর্ণ রিভিউ এবং আমার নিজস্ব কিছু প্রেডিকশন। আমার এই থিওরিগুলোর সাথে আপনারা কতটুকু একমত, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কি মনে হয়, শেহজাদের মা কেন প্রিয়াকে সরাতে চাইছেন, আর সেই মুখোশধারী ব্যক্তি কি বা কে হতে পারে? আপনাদের মূল্যবান মতামত পড়তে আমি সব সময় অপেক্ষায় থাকি। ভিডিওটি এবং আমার এই বিস্তারিত বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনাদের একটি লাইক আমাকে এরকম আরও চমৎকার সব রিভিউ এবং লজিক্যাল প্রেডিকশন তৈরি করতে উৎসাহ যোগায়। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে বাংলা নাটকের সবচেয়ে সেরা এবং ইনডেপথ রিভিউগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। শেহজাদ এবং ফ্রেয়ার এই রোমাঞ্চকর জার্নিতে আমাদের সাথেই থাকুন। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো নাটকের বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।